স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে নাকি মশাল মিছিলের আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির। ফেসবুকে একটি ভুয়া ইভেন্ট প্রচার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এমন গুজব। ওদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নাকি গ্রেফতার করা হয়েছে। ফ্রি ডোমেইনের ব্লক সাইট ব্যবহার করে নিয়মিতই ছড়িয়ে পড়ছে এমন অপতথ্য। শুধু তাই না, অমর একুশে বইমেলাকে ঘিরেও ছড়ানো হয়েছে বিভ্রান্তি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির নাম ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া ইভেন্ট প্রচার করা হয়েছে। ইভেন্টটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে মশাল মিছিলের দাবি করা হয়। এই ভুয়া দাবিটিকে কেন্দ্র করে আবার প্রায় ১৫০০ মানুষ সাড়াও দিয়েছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে কথিত ছাত্র নিপীড়ন ইস্যুতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিলের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। তথ্য অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই ইভেন্টের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং এটি একটি গুজব। ওদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতারের দাবিতে একটি ভুয়া পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। বিভ্রান্তিকর এই দাবিটি ভুইফোর ওয়েবসাইট এবং ব্লগ স্পটের ফ্রি ডোমেইন সাইটের কথিত প্রতিবেদনের উপর নির্ভর করে ছড়ানো হয়, যেখানে সম্পাদিত ছবি ও প্রমাণবিহীন তথ্য ব্যবহার করা হয়েছে। বিশ্বস্ত গণমাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য প্রমাণ নেই। গুজব এখানেই শেষ নয়। ২৬শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলা ২০২৬কে ঘিরে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনকে জড়িয়ে একটি ভুয়া দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। পোস্টটিতে দাবি করা হয়, নকল ও নিম্নমানের বই বন্ধে ভোক্তা অধিকারের বিশেষ অভিযান চালানো হবে বইমেলায়। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, জাপান বাংলা প্রেসে প্রকাশিত প্রতিবেদনটি মূলত দি নিউ ইয়র্ক 24 নামের একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে নেওয়া হয়েছে, যা পরে আসল খবর হিসেবে ছড়িয়ে পড়ে। নির্ভরযোগ্য কোনো সূত্র বা গণমাধ্যমে দাবিটির কোনো সত্যতা মেলেনি। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল, পুরনো ভিডিওর সাথে এআই দিয়ে বানানো ভিডিওগুলো জুড়ে দিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। সেই সাথে স্যাটায়ারের নামেও বিভিন্ন ফেসবুক পেজ থেকে আসছে নানা গুজব। এমনকি সামাজিক মাধ্যমে বিভিন্ন ইভেন্ট প্রচার করেও ছড়িয়ে দেওয়া হচ্ছে অপতথ্য। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আমাদের সাথে আছেন অধ্যাপক আনিসুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এই মুহূর্তে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজকের আলোচনার জন্য। অধ্যাপক আনিসুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি, আমরা সাম্প্রতিক সময়ে নানাভাবে নানা ধরনের, আজকের প্রতিবেদনটারই যদি উদাহরণ ধরি, ফেক ডোমেইন, এছাড়াও আমরা দেখলাম ফেক ইভেন্ট তৈরি করা হচ্ছে ফেসবুকে কোনো একটি অপতথ্য বা গুজব ছড়িয়ে দেওয়ার জন্য। এতদিন আমরা স্বনামধন্য পত্রিকার বা সংবাদ মাধ্যমের ফটোকার্ডের মাধ্যমে অপতথ্য ছড়াতে দেখেছি, এবং এটি দেখা যাচ্ছে অনেকটা পরিকল্পিতভাবে ইভেন্ট এই ধরনের পোস্টকে টাকা দিয়ে বা ডলার খরচ করে বুস্ট করা হয় এবং রিপোস্ট করা হয়, যাতে সবচেয়ে বেশি মানুষের কাছে সবচেয়ে দ্রুততার সাথে পৌঁছানো যায়। এই যে পরিস্থিতি বা এই যে গুজবের ধারাবাহিকতা, এটা নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। কি মনে করছেন, কোথায় আছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ৭১ টিভি একটা খুব সুন্দর প্রোগ্রাম করে থাকে, সেটা হলো ফেক নিউজ স্ক্যানার, এবং এটার মাধ্যমে জনগণের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করছে তারা। এজন্য ৭১ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত যে বিষয়টি বলতে চাই, যে ফেক নিউজের মতো নিউজগুলো মানে মানুষ বানাচ্ছে বিকজ অফ পলিটিক্যাল কারণে। আপনি দেখবেন যে আজকে যে রিপোর্টটি আপনি উপস্থাপন করলেন, প্রত্যেকটি রিপোর্টই তো পলিটিক্যাল ইস্যুসগুলো নিয়ে। ফেক নিউজগুলো তৈরি করছে বেসিক্যালি বেশ কিছু এজেন্ডাকে কেন্দ্র করে। একটা এজেন্ডা হলো পলিটিক্যাল এজেন্ডা, মানে মানুষকে কিভাবে চটকদার একটা খবর উপস্থাপন করে মানুষকে কিভাবে আকর্ষণ করা যায়, মানুষকে কিভাবে দৃষ্টি অন্যদিকে নেওয়া যায়। আরেকটি ব্যাপার দেখবেন যে ধর্মীয় ইস্যুসগুলো নিয়ে এই ধরনের ফেক নিউজ বা এই ধরনের রিউমার ছড়িয়ে দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় দেখবেন যে কন্টেম্পোরারিজ খুব হট ইস্যুস, মানে বিয়ন্ড পলিটিক্স, বাট পলিটিক্সের বাইরে কিছু ইস্যুস থাকে না, এই ইস্যুসগুলোকে তারা এই ইস্যু করে আপনার ফেক নিউজগুলো ইন্ট্রোডিউস করে। এদের একটাই উদ্দেশ্য, এইটার উদ্দেশ্য হলো প্রথমত
তারা এই ধরনের চটকদার নিউজগুলো দিয়ে একটা টাকা আর্ন করার চেষ্টা করে। এবং আপনি যথার্থই বলেছেন যে এই সমস্ত পোস্টগুলো আবার ডলার খরচ করে তারা বুস্ট করছে, যাতে করে অনেক মানুষকে কাছে রিচ করা যায় এবং তাদের একটা ভিউ বাণিজ্যের থাকে, তৎপরতা থাকে। কিন্তু এখানে মানুষ তার নৈতিকতার ভিত্তিটা হারিয়ে ফেলেছে, যে মানুষের কোনো নৈতিক ভিত্তি নাই। মানুষ শুধুমাত্র টাকা আর্ন করছে, কিভাবে আর্ন করবে, মানে কোন খবরটা নৈতিকের ভিত্তি আছে, কোন খবরটা মিথ্যা, একটা মিথ্যা খবর প্রচার করে দিয়ে সেখানের মাধ্যমে টাকা আর্ন করা, এটা একটা নৈতিক বিপর্যয় বলা যেতে পারে। এবং দেখবেন যে আবার শুধুমাত্র এইখানেই সীমাবদ্ধ নয়, পলিটিক্যাল এজেন্ডাস গুলো আছে, কিছু পলিটিক্যাল এজেন্ডা থাকে যেগুলো অপোনেন্ট পলিটিক্যাল অ্যাক্টরস যারা আছেন তারা এই সমস্ত ফেক নিউজ গুলো তৈরি করে এক ধরনের পলিটিক্যাল গেইন তারা করতে চায় এবং মানুষের মধ্যে এক ধরনের তৈরি করে, উত্তেজনা তৈরি করতে চায়, মানুষকে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। এই ধরনের তৎপরতা থেকে আমাদের সচেতন হতে হবে ফার্স্টলি। সেকেন্ডলি হলো যে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক বেশি পরিমাণে আপনার তৎপর হতে হবে। আনিসুর রহমান, এই অংশটাতে আমরা যাব, আইন শৃঙ্খলা বাহিনীর কি করা উচিত সেই বিষয়ে। তার আগে আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে একটা আমি আমার হাতের স্মার্টফোনে যখনই কোনো তথ্য, কোনো খবর বা কোনো ধরনের কোনো বিষয় যখন দেখি, সেটি নিয়ে আসলে আমি কী ধরনের প্রতিক্রিয়া আসলে জানাবো, সেটি সত্য না গুজব, সেটি যখন যাচাই বাছাই করা আসলে আপনি কী মনে করেন একজন সাধারণ মানুষ কতটা সক্ষম একটা ছবি বা একটি ফটোকার্ড দেখে সেটা সত্য না মিথ্যা যাচাই করার ক্ষেত্রে? কোনো উপায় আছে কি একজন সাধারণ মানুষের সেই বিষয়টা যাচাই করার? না, দেখুন, এটা খুবই সত্য যে সাধারণ মানুষ এগুলো বাছ বিচার করতে পারবে না। এখন বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সংখ্যা কিন্তু অনেক হিউজ এবং এখানে যেমন লিটারেট পিপল সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, ইলিটারেট মানুষগুলো ব্যবহার করছেন, আম জনতা যারা তারাও কিন্তু ব্যবহার করছেন। সুতরাং এখানে ফেসবুক ব্যবহারকারী সংখ্যার উপর ভিত্তি করে যদি বিশ্লেষণ করেন, দেখবেন যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটাকে জাস্টিফাই করার জন্য মানুষের কাছে কোন ধরনের স্কোপ নাই, তারা আইডেন্টিফাই করতে পারে না। কারণ কি, ন্যাশনাল মেইনস্ট্রিম যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলোর ফটোকার্ড ব্যবহার করে যখন খবরগুলো প্রচার করে, যেমন যমুনা টেলিভিশন, ওইটাকে আপনার ওদের লোগো, ওদের যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলোকে কেন্দ্র করে আরেকটা টেলিভিশন, ধরেন রূপমা টেলিভিশন নামে একটা ফটোকার্ড ব্যবহার করে তারা ছড়িয়ে দিচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে এটা যমুনা নাকি। আবার ধরেন ৭১ টেলিভিশনের ফটোকার্ড ব্যবহার করে এটা ৭১ না ৫২ টেলিভিশন, সেটা দেখার বিষয় না। মানে বিষয়টা হলো যে মানুষ বিভ্রান্ত হচ্ছে ইন এ সেন্স যে আমাদের লিটারেট পিপল গুলা বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই, তারা দেখে যে কোথা থেকে এই খবরটা আসছে বা লিঙ্কটা কোথায়। কিন্তু ইলিটারেট পিপল যারা সাধারণ মানুষ সহজেই মোবাইলের মাধ্যমে ফেসবুক বা টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তারা সবচেয়ে বেশি বিভ্রান্ত হন এবং আমাদের ওইখানেই সংকট যে বিভ্রান্ত হওয়ার জনমানুষ কিন্তু বেশি। কারণ হচ্ছে বাংলাদেশের লিটারেট পিপলের সংখ্যাটা খুব কম। আবার ধরেন বাংলাদেশের সাধারণ মানুষ যারা ইনোসেন্টলি তারা এটাকে বিলিভ করে এক ধরনের বিশ্বাস স্থাপন করতে চায়। সো দ্যাট ইজ দ্য ক্রাইসিস ইন আওয়ার নেশন বিল্ডিং। আরো একটি বিষয় রয়েছে, সাধারণ মানুষ কিন্তু জানেও না যে কিভাবে একটি খবরকে আসলে ডাবল চেক করা যায় বা কোথায় গেলে আসল খবরটা পাওয়া যাবে সেটা কিন্তু আমরা, আপনি কি মনে করেন একজন সাধারণ মানুষের কি অতটুকু সময় হবে সে ফেসবুকে কোনো একটা পোস্ট দেখলো, তারপরে সে কোনো ওয়েবসাইটে গেলো, কোথাও গিয়ে ডাবল চেক করলো বা ক্রস চেক করলো? আমাদের এই ব্যস্ততম জীবনে শহরের কথাই যদি বলি বা আমাদের গ্রামের কথাই যদি বলি, একজন মানুষের কি সেই সময় থাকে সেটি যাচাই বাছাই করে দেখার? এই জায়গা থেকে আসলে সাধারণ মানুষের জন্য আসলে কি করা যেতে পারে? আমি একটু জানতে চাই, আন্তর্জাতিক নানা দেশে আমরা দেখেছি এই ধরনের নানা ধরনের পদক্ষেপের ক্ষেত্রে, মানে সমস্যার ক্ষেত্রে পদক্ষেপ নিতে আমরা কি করতে পারি? দেখুন, আমরা আসলে উন্নয়নশীল একটা রাষ্ট্রে বসবাস করি। আমাদের যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট খুব অপরিকল্পিতভাবে হয়েছে, আমাদের এখানে টেকনোলজিটা ব্যবহারটাও কিন্তু খুব অপরিকল্পিত। এখানে কোনো ধরনের আইন কানুনে কি রক্ষা করা হয় না। আর আমরা যেহেতু বাঙালির একটা নেচার আছে যে এরা গুজব, এরা আপনার হলো যে পরনিন্দা পরচর্চা করতে পছন্দ করে, সুতরাং এখানে অনেক সংকট। আসলে উন্নত রাষ্ট্রগুলোতে দেখবেন সিকিউরিটি সিস্টেমটা খুব হাইলি ডেভেলপড সিকিউরিটি সিস্টেম, প্রত্যেকটা বিষয় তারা সিকিউরিটির আন্ডারে নিয়ে আসে। কিন্তু আমাদের এখানে সিকিউরিটি খুব দুর্বল, আপনি সিকিউরিটি সিস্টেমটা এখন খুব পোর। ইভেন আপনি যদি ইউরোপিয়ান কনটেক্সট থেকে দেখেন বা আমেরিকান কনটেক্সট থেকে দেখেন,
ওরা কিন্তু আবহাওয়ার প্রেডিকশন গুলো এত সুন্দর করে দেয় মানুষের কাছে যে আজকে সকালের আবহাওয়া কেমন, দুপুরে কেমন হবে, বিকালে কেমন হবে, কিন্তু এটা মোবাইলের অ্যাপস এর মাধ্যমে জানতে পারি। হোয়ারেস আমাদের আবহাওয়া অধিদপ্তর কি ধরনের প্রেডিকশন দেয় সেগুলো যদি বিশ্লেষণ করে দেখবেন যে আমরা কত পিছিয়ে আছি, কত ব্যাকডেটেড। আমাদের সিকিউরিটি সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, টোটাল নেশনটাকে আন্ডার দ্য সিকিউরিটি সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। এবং এই কাজগুলো কারা করবে? বেসিক্যালি রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, বা এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা স্পেশাল জায়গা বানাতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুধু কাজ নাই যে রাস্তায় আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে দমন করা বা সেখানে লাঠিপিটা নিয়ে আপনার সব জায়গায় নিরাপত্তার ব্যবস্থাকে আসলে আরো ঢেলে সাজানোর প্রয়োজন হচ্ছে, পরিকল্পনা মাফিক আগানোর দরকার রয়েছে। আনিসুর রহমান, এই মুহূর্তে আমাদের একটি বিরতির সময় হচ্ছে, আপনার সাথে আমরা আলোচনা চালিয়ে যাবো, আপনি আমাদের সাথে থাকুন, আপনার কাছে আমরা কিছুক্ষণ পরে ফিরবো। দর্শক, এই মুহূর্তে একটি বিরতির সময় হলো, বিরতির পর আবারও ফিরছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দর্শক, আপনারা আছেন ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমরা আলোচনা করছি আমাদের অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুর রহমানের সাথে। আমরা আলোচনায় ফিরছি তার সাথে। আনিসুর রহমান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এবারকার আয়োজনে। এই পর্যায়ে আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, নতুন সরকার গঠিত হলো, নতুন প্রধানমন্ত্রী এলেন, নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। নতুন প্রধানমন্ত্রীর এই অপতথ্য বা গুজব সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, যারা এই ধরনের গুজব ছড়ায় তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। দ্বিতীয়ত, সাধারণ মানুষকে সচেতন করা যে কোনটা গুজব এবং একটি সাধারণ তথ্য সঠিক না বেঠিক সেটা কীভাবে যাচাই বাছাই করা যায়। এই দুই ধরনের চ্যালেঞ্জ কিন্তু এই সরকারের থেকে যাচ্ছে সবচেয়ে বড়। কি মনে করেন এর সমাধান আসলে কি হতে পারে? কোন পরিকল্পনায় বা কোন দিকে আসলে এগোনো উচিত? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নতুন প্রধানমন্ত্রী কিন্তু একটার পর একটা চমক দিচ্ছেন। যেমন তিনি পায়ে হেঁটে সচিবালয় থেকে শিল্পকলা একাডেমিতে যাচ্ছেন, সেখান থেকে আবার পায়ে হেঁটে অফিসে আসছেন। অনেকগুলো চমক কিন্তু তিনি প্রদর্শন করেছেন। তারপরে ট্রাফিক সিস্টেমের মধ্যে তিনি নিজের গাড়িকে কোনো প্রোটোকল না নিয়ে সাধারণ মানুষের মধ্যে করে আসছেন। বিকজ অফ তার যে এক্সপিরিয়েন্সটা, ইউরোপের মধ্যে তার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সগুলোকে তিনি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। একটি মানবিক বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে তার চিন্তা ভাবনাটা, এটা সাধুবাদ পাওয়ার মতো। এখন যে বিষয়টি হলো, ফেক নিউজের ব্যাপারে সরকার কনসার্ন তো থাকবে, বিকজ অফ এখানে অনেক সরকারের অনেক সেন্সিটিভ ইস্যুগুলো নিয়ে কিন্তু আপনার ফেক নিউজ গুলা তৈরি হবে বা হচ্ছে, বা আরো অনেক কন্টিনিউ চলবে। এই ক্ষেত্রে যদি তথ্য মন্ত্রণালয় এবং আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যতভাবে উদ্যোগ গ্রহণ করে যে আসলে কোনটা ফেক না, পাশাপাশি যদি তথ্য মন্ত্রণালয়ের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একীভূত হয়ে এক ধরনের রুলস রেজুলেশন তৈরি করে এবং ফেক নিউজ যারা ইন্ট্রোডিউস করে, যে সমস্ত গ্রুপ বা যে ব্যক্তি, যে প্রতিষ্ঠান এগুলো করে, এদেরকে যদি ধরেন আপনার আইডেন্টিফাই করে একটা শাস্তির আওতায়, কমপক্ষে একটা শাস্তির আওতায় নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এটার একটা প্রবণতাটা কমবে। মানুষ ফেক নিউজ তৈরি করে হুট করে তার ফেসবুক ওয়ালে দিবে না। যে রাষ্ট্রের মধ্যে আইনের প্রয়োগ থাকে না সেই রাষ্ট্রগুলোতে এই বিষয়গুলো হয়। এবং আমার বিশ্বাস যে আমাদের নতুন প্রধানমন্ত্রী এবং নতুন বাংলাদেশের নতুন সরকার আইনের প্রয়োগের বিষয়গুলো নিয়ে খুব সুন্দর করে আগাবেন। যে যেটা আইনের লেখা আছে সেটাই নয়, আইনটাকে আমরা অ্যাপ্লাই করতে চাই। আর যখনই রাষ্ট্রের আইনের প্রয়োগ হবে, আমরা কিন্তু সাধারণ মানুষ হিসেবে, সাধারণ জনগণ এখান থেকে অনেক অনেক বেশি পরিমাণে উপকৃত হবে। সুতরাং এই ধরনের অপতথ্য, অপনিউজের বিরুদ্ধে যেমন আইন প্রয়োগকারী সংস্থার অ্যাক্টিভ হতে হবে, আইনটাকে অনেক প্রায়োগিক ক্ষেত্রে নিয়ে আসতে হবে। এবং এই ক্ষেত্রে যদি ২-৩টি মন্ত্রণালয় একত্র হয়ে আপনার কাজ করে, তাহলে আপনার এটা নিরূপ করা সম্ভব বলে মনে করি। শেষে ছোট্ট করে একটি বিষয় যুক্ত করতে চাই। আমরা নানা দেশে, অর্থাৎ আমরা যদি আমেরিকা বা চায়না যদি উদাহরণ ধরি, তাদের নির্দিষ্ট একটি সংস্থা কাজ করে যারা হচ্ছে এই ধরনের তথ্যকে আসলে ফ্যাক্ট চেক করে, যেখানে একজন সাধারণ মানুষ চোখ বন্ধ করে ভরসা করতে পারে, কারণ সেটি সরকার এবং সরকারি অন্যান্য কার্যক্রমের একদম বাইরে আলাদা একটি সংস্থা হিসেবে, আত্মনির্ভরশীল সংস্থা হিসেবে কাজ করে। সেই ধরনের কোনো পদক্ষেপের মধ্যে যাওয়া উচিত কিনা? অবশ্যই এগুলো যদি যায় তাহলে খুবই প্রশংসনীয় হবে। আপনি দেখবেন চায়নাতে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ, চায়নাতে ফেসবুক মেসেঞ্জার ইউজ করা সম্ভব না। আপনি দেখবেন মিডল ইস্টে অনেকগুলো কান্ট্রিতে সম্ভব নয়। ইভেন আপনি দেখবেন টিকটক নামক যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটা কিন্তু আমেরিকায় নিষিদ্ধ। সুতরাং এই ধরনের যে সমস্ত সোশ্যাল মিডিয়া যেগুলোকে মানুষ অপপ্রয়োগ করে, এগুলোর ব্যাপারে যদি সরকার স্ট্রিক হয়, এবং হঠাৎ করে তো স্ট্রিক হওয়া সম্ভব না, আপনার আস্তে আস্তে স্ট্রিক হতে হবে। হঠাৎ করে স্ট্রিক হলে আবার দেখেন নেপালে ফেসবুক বন্ধ করেছে, একটা বিপ্লব হয়ে গেছে।
সুতরাং একটি এই কাঠামোর ভিতর আসলে মূলত নিয়ে আসতে হবে, যেখানে একটি দায়রা থাকবে, কি করা সম্ভব, কতটুকু করা যাবে এবং কতটুকু করা যাবে না, সেই বিষয়ে আসলে একটি সীমা অবশ্যই থাকা উচিত। ধন্যবাদ আনিসুর রহমান, আজকে আপনার সময়টুকু দেওয়ার জন্য। বেশ কিছু চমৎকার তথ্য আপনার কাছ থেকে আমরা পেলাম, ধন্যবাদ সাথে থাকার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুর রহমান, তার সাথে আমরা বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে কথা বলছিলাম। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিমার্ক দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারা যুক্ত হতে পারেন আমাদের সাথে। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১ সাথে।